স্টুডেন্টস, আমরা দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ আজকে পড়াবো। মার্ক্সবাদ, মৌলিক উপাদান সমূহ, মার্ক্সবাদের মৌলিক উপাদানগুলির উৎস এবং মার্ক্সবাদের মৌলিক উপাদান সমূহের মধ্যে পড়াবো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। পড়ানো যাক। দেখো, মার্ক্সবাদ কোনো মুনি ঋষির মুখ নিঃসৃত বাণী না, কোনো মুনি ঋষি কোনো মার্ক্সবাদ বলেননি আর কি। লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ। এমিল বার্নস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্ক্সের 1818 থেকে 1883 নাম অনুসারে। মার্ক্সের জন্ম 1818, 1883 মৃত্যু আর কি। নামকরণ হচ্ছে কার্ল মার্ক্সের নাম অনুসারে। ফ্রিডরিক এঙ্গেলস এর সঙ্গে একযোগে মার্ক্স 19 শতকের মধ্য ও শেষ ভাগে এই তত্ত্বকে রূপায়িত করেন। মার্ক্সবাদ মনে করে যে সমাজকে বৈজ্ঞানিক দৃষ্টিতে অধ্যয়ন করার ফলে যে জ্ঞান অর্জন করা যায়, সেই জ্ঞানকে সমাজের পরিবর্তন সাধনের কাজে ব্যবহার করা সম্ভব। বস্তুত মানুষ এবং জড় পদার্থ উভয় ক্ষেত্রে সর্বজনীনভাবে প্রযোজ্য নিয়মগুলিকে আশ্রয় করে মার্ক্সীয় দর্শন তথা বিশ্ব দৃষ্টিভঙ্গি ওয়ার্ল্ড আউটলুক গড়ে উঠেছে। তাই তথ্য হিসেবে মার্ক্সবাদের শেষ সীমারেখা টেনে দেওয়া হয়নি। ইতিহাসে যতই অগ্রগতি ঘটে এবং মানুষ যত বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জন করতে থাকে, ততই মার্ক্সবাদ সমৃদ্ধ হয়। দেখো, মার্ক্সবাদের মৌলিক উপাদানগুলির উৎস কোথায়? সোর্স অফ দ্য বেসিক টেনেটস অফ মার্ক্সিজম। আলেকজান্ডার গ্রে এর মতে মার্ক্সীয় চিন্তাধারার মৌলিক উপাদানগুলি বিভিন্ন উৎস থেকে সমৃদ্ধ হয়েছে। মার্ক্স তার চিন্তাধারার ইষ্টকগুলি বিভিন্ন অট্টালিকার অঙ্গন থেকে সংগ্রহ করে সেগুলো নিজের মনোমতভাবে সাজিয়ে একটি সম্পূর্ণ নতুন অট্টালিকা নির্মাণ করেছে। মানে বিভিন্ন জায়গাতে ইট নিয়ে মানে তৈরি করা মানে কি, বিভিন্ন জিনিসের ভালো জিনিসগুলো নিয়ে তিনি একটা তৈরি করেছেন নিজস্ব একটা মতামত দিয়ে। লেনিনকে অনুসরণ করে বলা যেতে পারে মার্ক্সবাদের তিনটি প্রধান উৎস হলো জার্মান দর্শন, 2 ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি এবং 3 ফরাসি সমাজতন্ত্র। প্রথমত জার্মান দার্শনিক কান্ট, ফিক্টে ও হেগেল এর ভাববাদী দর্শন এবং ফয়ারবার্গ এর বস্তুবাদী চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মার্ক্স এঙ্গেলস হেগেলের দান্দিক পদ্ধতিটিকে গ্রহণ করলেও তার ভাববাদী দিকটিকে সম্পূর্ণভাবে বর্জন করেছিলেন। দ্বিতীয়ত ফয়ারবার্গের বস্তুবাদী চিন্তাভাবনা মার্ক্স এঙ্গেলসকে গভীরভাবে প্রভাবিত করলেও তার যান্ত্রিকতার দিকটিকে বর্জন করতে তারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। অনুরূপভাবে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রম তত্ত্ব, লেবার থিওরি অফ ভ্যালু এর দ্বারা মার্ক্স এঙ্গেলস প্রভাবিত হলেও পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সামাজিক শ্রমের ভূমিকায় তত্ত্ব উপেক্ষিত হওয়ার কারণে তারা সেই তত্ত্বটিকে পুরোপুরি গ্রহণ করেনি। মানে তারা যেটুকু তাদের দরকার সেটুকুই গ্রহণ করেছেন এক কথায়। তৃতীয়ত এটিয়েন কাবের মতো ফরাসি কমিউনিস্ট চিন্তাবিদদের সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার তত্ত্ব মার্ক্স এঙ্গেলসকে যথেষ্ট প্রভাবিত করেছিল, কিন্তু ওই তত্ত্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা উপেক্ষিত হয় তার কাল্পনিক দিকটিকে তারা প্রত্যাখ্যান করেছিলেন। অনুরূপভাবে সাঁ সিমো, শার্ল ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখের সংস্কারধর্মী সমাজতন্ত্র প্রতিষ্ঠার তত্ত্ব মার্ক্স এঙ্গেলসের চিন্তা ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করলেও তার কাল্পনিক দিকটিকে তারা বর্জন করেছিলেন। এবার দেখো, মার্ক্সবাদের মৌলিক উপাদান সমূহ কি? বেসিক টেনেটস অফ মার্ক্সিজম। মার্ক্সবাদের মৌলিক উপাদানগুলোকে বেসিক টেনেটসকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2 ঐতিহাসিক বস্তুবাদ, 3 উদ্বৃত্ত মূল্য, 4 শ্রেণী সংগ্রাম, 5 রাষ্ট্র এবং 6 বিপ্লব। তোমার যদি প্রশ্ন আসে যে মার্ক্সবাদের মৌলিক উপাদান সমূহ ব্যাখ্যা করো, তাহলে তোমাদের কিন্তু এগুলোকে প্রত্যেকটাকে একটু একটু করে বলতে হবে। আর যদি তোমাদের শুধুমাত্র দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা শুধুমাত্র ঐতিহাসিক বস্তুবাদ আসে, তখন কিন্তু তোমরা পুরোটা লিখতে হবে। আজকে আমাদের আলোচনা দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্সবাদের মৌলিক উপাদানগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, কারণ এর উপর ভিত্তি করে মার্ক্সবাদের ইমারত গড়ে উঠেছে। স্টালিনের মতে দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির বিশ্ববিখ্যাত। একে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলার কারণ হলো বস্তু জগতের প্রতি এর দৃষ্টিভঙ্গি এবং বস্তু জগতের ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক, আর বস্তু জগতের ব্যাখ্যা সম্পর্কে ধারণা ও তত্ত্ব হলো বস্তুবাদী। সুতরাং দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো দ্বন্দ্ববাদ ও বস্তুবাদের সমাহার মাত্র। দ্বন্দ্বমূলক বস্তুবাদের 2টি দিক রয়েছে, এক হচ্ছে দার্শনিক দিক, ফিলসফিক্যাল অ্যাসপেক্ট, এবং 2 হচ্ছে পদ্ধতিগত মেথোডলজিক্যাল অ্যাসপেক্ট। দার্শনিক দিকটা কি? দ্বন্দ্বমূলক বস্তুবাদ ভাববাদের সম্পূর্ণ বিপরীত। ভাববাদ হলো মূলত ধর্ম বা ঈশ্বর তত্ত্ব। লেনিন ভাববাদকে যাজক তন্ত্র বলে অভিহিত করেছেন। ঈশ্বর তত্ত্ব মার্ক্সবাদীরা বিশ্বাস করেন না, মার্ক্সীয়রা ঈশ্বরে বিশ্বাস করেন না, সেজন্য লেনিন ভাববাদকে যাজক তন্ত্র বলে অভিহিত করেছেন। ভাববাদের অবাস্তব ও কাল্পনিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে মার্ক্সবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বিশ্ব প্রকৃতিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন। মার্ক্সবাদের শিক্ষা হলো 1 প্রকৃতিগত কারণে বিশ্ব বস্তুময়। প্রতিটি জিনিসের উৎপত্তির পেছনে থাকে বাস্তব কারণ এবং প্রতিটি জিনিসের উদ্ভব ও বিকাশ প্রকৃতির গতির সাধারণ নিয়ম অনুসারে ঘটে।
দুই, মনের বাইরে মনোনিরপেক্ষ বস্তুর বাস্তব অস্তিত্ব রয়েছে এবং মানসিক বিষয় বাস্তব থেকে আদৌ বিচ্ছিন্ন নয়, বরং তা বাস্তব প্রতিক্রিয়ারই ফল। তিন, জগৎ তার বিকাশের নিয়ম সম্পর্কিত সমস্ত জ্ঞানই মানুষ আয়ত্ত করতে পারে। প্রকৃতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে মানুষ এখনো সক্ষম না হলেও ক্রমশ তার জ্ঞানের পরিধি সম্প্রসারিত হচ্ছে। দ্বিতীয়, পদ্ধতিগত জাগতিক পরিবর্তনের ধারাকে বিশ্লেষণ করার জন্য মার্ক্সবাদ দ্বন্দ্বমূলক পদ্ধতি অনুসরণ করেন। স্টালিন এই পদ্ধতির 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে এক, প্রকৃতির কোনো বস্তু বা ঘটনাকে পরিবেশ নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা যায় না। যে কোনো ঘটনাকে তার পরিবেশের মধ্যে রেখে বিচার বিশ্লেষণ করতে হবে। পরিবেশের বাইরে কিছু নয়, সমস্ত কিছু পরিবেশের মধ্যে রেখে বিচার বিশ্লেষণ করতে হবে। দুই, প্রতিটি বস্তুই গতিশীল অর্থাৎ পরিবর্তনশীল। আজকে একরকম, কালকে সেটা সেরকম থাকছে না, নতুন করে হয়েছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে প্রতিটি বস্তুই গতিশীল অর্থাৎ পরিবর্তনশীল। তাই বস্তুকে বিচার করতে হবে তার গতিশীলতার মানদণ্ডে। প্রাকৃতিক জগতে প্রতিনিয়ত যেমন নতুন নতুন বস্তু জন্মগ্রহণ করছে, তেমনি আবার পুরাতন বস্তু ধ্বংস সাধিত হচ্ছে। দ্বন্দ্বমূলক পদ্ধতি বস্তুর জন্ম, বিকাশ ও ধ্বংস সম্পর্কে আলোচনা করলেও তার সর্বাপেক্ষা গুরুত্ব আরোপ করে বিকাশমান বস্তু বা শক্তির উপর। সুতরাং মার্ক্সবাদ বিশ্বের কোন সমাজ ব্যবস্থাকে স্থিতিশীল বা অপরিবর্তনীয় বলে মনে করে না। তিন, দ্বান্দ্বিক বস্তুবাদের সূত্রগুলিকে নিম্নলিখিত 3 ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে দ্বন্দ্বমূলক পদ্ধতি অনুসারে বিকাশের অর্থ হলো উন্নত থেকে উন্নততর স্তরে বিকাশ। কোন একটি বস্তুতে তার ভেতর ও বাইরে থেকে প্রযুক্ত শক্তি বা গতির পরিমাণ ক্রমাগত বাড়তে বা কমতে থাকলে এমন এক অবস্থার সৃষ্টি হয় যখন বস্তুটির অবস্থাগত এবং গুণগত ক্ষেত্রে পরিবর্তন ঘটে। একে বলা হয় পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন সাধন। উদাহরণ হিসেবে বলা যায়, ক্রমাগত উত্তাপ বাড়তে থাকলে জল একসময় বাষ্প পরিণত হয়, আবার একই জল ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং একসময় জমে বরফ হয়ে যায়। বাষ্প ও বরফের অবস্থানগত গুণগত পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হয় না, পরিবর্তন একটি নির্দিষ্ট বিন্দুতে এসে তার বৈপ্লবিক রূপান্তর ঘটে। দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে পুরাতনকে অস্বীকার না করলে নতুনের আবির্ভাব ঘটতে পারে না। বৈপ্লবিক উপায়ে কেবল পুরাতনকে ধ্বংস করা যায়। অবশ্য বিপ্লবের অর্থ কেবল ধ্বংস নয়, বিপ্লব হলো উন্নততর নতুনের বিকাশ মাত্র। দেখো, পরবর্তী বিকাশের ফলে নতুন এক সময় পুরাতন হয়ে যায়, স্বাভাবিকভাবে তাকেও তখন পরিবর্তন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন ব্যবস্থা পুরাতন ব্যবস্থা অপেক্ষা নিঃসন্দেহে উন্নততর হতে বাধ্য। এই ব্যবস্থাকে অস্বীকৃতি বা বাতিলকারীকে বাতিল, নেগেশন অফ নেগেশন করার নীতি বলে অভিহিত করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, চিন্তার ইতিহাসের একেবারে প্রথম দিককার দার্শনিকদের প্রচারিত আদিম প্রাকৃতিক বস্তুবাদের অস্বীকৃতি ঘটেছিল দার্শনিক ভাববাদের দ্বারা। আবার সেই ভাববাদকে অস্বীকার করে আধুনিক বস্তুবাদের উদ্ভব ঘটে। এক্ষেত্রে আধুনিক বস্তুবাদ হলো অস্বীকৃতির অস্বীকৃতি। দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ একথা বিশ্বাস করে যে প্রতিটি বস্তু ও ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম বর্তমান। পরস্পর বিরোধী ধর্ম আছে বলেই বস্তু ও ঘটনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকে। এই অন্তর্দ্বন্দ্বই সমস্ত পরিবর্তনের জন্যই দায়ী। অন্তর্দ্বন্দ্বের ফলে পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তনের রূপ ধারণ করে। আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী প্রতিটি স্তরে শ্রেণী দ্বন্দ্ব ছিল সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক ও মালিকদের মধ্যেকার শ্রেণীদ্বন্দ্বের ফলে একদিন পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটবে এবং গড়ে উঠবে শোষণহীন এক মুক্ত সমাজ ব্যবস্থা। প্রথমে এই ব্যবস্থা হবে সমাজতান্ত্রিক এবং পরে তার সাম্যবাদী সমাজে উন্নীত হবে। উল্লেখ করা যেতে পারে, মার্ক্সীয় দ্বন্দ্ব তত্ত্বে প্রধানত 2 ধরনের দ্বন্দ্বের কথা বলা হয়, বৈর দ্বন্দ্ব এবং অবৈর দ্বন্দ্ব। সমাজের মধ্যেকার পরস্পর বিরোধী শক্তিগুলির সম্পর্ক থেকে বৈর দ্বন্দ্বের উৎপত্তি ঘটে। পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণীর সঙ্গে শ্রমিকের দ্বন্দ্ব বা বিরোধ হলো বৈর দ্বন্দ্ব। এই যে পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের সঙ্গে শ্রমিকের দ্বন্দ্ব, সেটা হচ্ছে বৈর দ্বন্দ্ব। কিন্তু সমাজবাদী সমাজে শোষক ও শোষিতের কোনরূপ অস্তিত্ব না থাকায় বৈর দ্বন্দ্বের অবসান ঘটলেও সেখানে শ্রমিক ও কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম ও শহরের মধ্যে দ্বন্দ্ব, মানসিক ও কায়িক শ্রমের মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি থেকেই যায়। এরূপ দ্বন্দ্বকে অবৈর দ্বন্দ্ব বলা হয়। সমাজতন্ত্রকে কেবল সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে এরূপ দ্বন্দ্বের অবসর ঘটানো সম্ভব বলে মার্ক্সবাদীরা মনে করে। মানে দ্বন্দ্ব বলে বস্তু কি, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, দুটি প্রথমে একটা চিন্তা ভাবনা আসলো, সেই চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নতুন আর একটা চিন্তা ভাবনা, তারপরে এই পুরনো চিন্তা ভাবনা পুরনো হয়ে গেল, তখন সেইটাকে বাদ দিয়ে নতুন একটা চিন্তা ভাবনা আসলো। এই নতুন চিন্তা ভাবনা একসময় সমাজে চলবে না, সেই চিন্তা ভাবনাকেও বাদ দিয়ে আরো উন্নততর চিন্তা ভাবনা আসবে। এই জন্য তাকে বলছে অস্বীকৃতির অস্বীকৃতি। প্রথমে যে ছিল সেটা ঠিক ছিল, সেটাকে অস্বীকার করা হলো, পরে আর একটা জিনিস আসলো, সেটাকে অস্বীকার করে নতুন আরো উন্নততর জায়গায় চলো। এইটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। গুরুত্ব দেখো, মার্ক্সবাদ একটি বিকাশমান ও প্রগতিশীল বিজ্ঞান। দ্বান্দ্বিক বস্তুবাদ হলো এই বিজ্ঞানের ভিত্তি।
মরিস কনফোর্ট দ্বন্দ্বমূলক বস্তুবাদকে কর্ম বা প্রয়োগের দর্শন বলে চিহ্নিত করেছে। তোমাদের প্রশ্ন আসবে, কর্ম বা প্রয়োগের দর্শন কে বলেছেন? মরিস কনফোর্ট। কারণ সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে এই দর্শন নিবিড়ভাবে জড়িত রয়েছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদে গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমিল বার্নস বলেছেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে তথ্যগুলিকে পরিষ্কারভাবে জানা ও বোঝা সম্ভব হয়। তথ্যগুলিকে যদি তাদের পারস্পরিক নির্ভরশীলতার পটভূমিতে তাদের অগ্রগতির প্রবাহ, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের রূপান্তর এবং সব বিরোধ ও অন্তর্দ্বন্দ্বের সমগ্র প্রক্রিয়ার আলোকে বিচার করা হয়, তাহলে অনেক বেশি মূল্যবান বৈজ্ঞানিক সত্যের সন্ধান পাওয়া যায়। মার্ক্সবাদ কেবল সমাজের বর্তমান রূপটিকে অধ্যয়ন করেই ক্ষান্ত হয় না, সেই সঙ্গে সমাজের অতীত ও বর্তমান অন্তর্দ্বন্দ্বের ফলে সমাজের অগ্রগতির প্রক্রিয়াটিকেও বিচার বিশ্লেষণ করে। মার্ক্সীয় সমাজবিজ্ঞানের বিশিষ্ট অবদান এখানে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের পাঠে আমরা আলোচনা করবো ঐতিহাসিক বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।